কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। আমরাও কিন্তু পড়াশুনো শুরু করে দিয়েছি। আজকে আমাদের পড়ার বিষয় ক্লাস 7-এর ভূগোল। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসে থাকা ক্লাস 7-এর ভূগোল বিষয়ের যে অধ্যায়গুলি আছে তার মধ্যে প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ। এই অধ্যায়টি সম্পর্কে আমি কিন্তু আগেই পড়ানো শুরু করে দিয়েছি। এর আগেও একটি ক্লাস দেয়া হয়েছে যেখানে পৃথিবীর গতি, পরিক্রমণ গতি এবং আবর্তন গতি সম্পর্কে তোমাদের বিস্তারিতভাবে বোঝানো হয়েছে। আশা করি সেই ক্লাসটি তোমরা দেখেছো। আজকের ক্লাসে আমরা তার পরের অংশটি সম্পর্কেই আলোচনা করব। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে আমরা আলোচনা করব পৃথিবীর অপসূর অবস্থান এবং অনুসূর অবস্থান সম্পর্কে। কিন্তু পুরোপুরিভাবে আলোচনায় যাওয়ার আগে আমি কিন্তু তোমাদের বলতে চাই, যারা আমার সিলেবাস এবং নাম্বার বিভাজনের ভিডিও দেখেছো তারা কিন্তু অবশ্যই জানো যে এই অধ্যায়টি থেকে তোমাদের সামনের পরীক্ষায় বেশ কিছু প্রশ্নের উত্তর করতে হবে। তাই এই অধ্যায়টি তোমাদের জন্য এবারে খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি এই অধ্যায়টিতে যে বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলিকে কয়েকটি ছোট ছোট ভাগে ভাগ করেছি। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে বোঝাচ্ছি। এই ক্লাসগুলি কিন্তু পরপর প্রত্যেক দিন আসছে। এই ক্লাসগুলি পুরোপুরিভাবে তোমরা খুব ভালোভাবে দেখো, কারণ এখানে যে বিষয়গুলি বোঝানো হচ্ছে সামনের পরীক্ষায় কিন্তু এখান থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। এছাড়াও পড়ানো হয়ে গেলে পরে বড় প্রশ্ন আর ছোট প্রশ্নের ক্লাস তো আমি অবশ্যই নেব। প্রত্যেকটি সাবজেক্ট যেগুলো আমি পড়াই সেগুলোর প্রত্যেকটি অধ্যায় থেকে যেই ধরনের বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন আসতে পারে তার ক্লাস কিন্তু আমি অবশ্যই নিই। তাই এই প্রত্যেকটি ক্লাস তোমরা অবশ্যই ফলো করো। এবারে তাড়াতাড়ি করে চলে যাই এই অংশটিতে, যেই অংশটি আজকে আমরা বুঝবো। খুব ছোট্ট অংশ, বেশি কিছু বোঝার নেই, বেশি কিছু বলার নেই, ছোট একটি বিষয়। বিষয়টা কি বলা হচ্ছে? অপসূর অবস্থান এবং অনুসূর অবস্থান। কাকে বলে এই অপসূর অবস্থান, কাকে বলে অনুসূর অবস্থান? প্রথমে অপসূর এবং অনুসূর অবস্থান জানতে গেলে আমাদের জানতে হবে যে পৃথিবী এবং সূর্যের অবস্থানটা কীরকম আছে। আশা করি আগের দিনের ক্লাসটা তোমরা করেছো, যেখানে আমি পৃথিবীর পরিক্রমণ গতি সম্পর্কে বলেছিলাম, যেখানে বলেছিলাম সূর্যকে পৃথিবী ক্রমাগত প্রদক্ষিণ করে চলেছে এবং এই প্রদক্ষিণ করার একটি নির্দিষ্ট পথ আছে। এই পথটিকে আমরা কি বলি? এই পথটির নাম আমরা দিয়েছি পৃথিবীর কক্ষপথ। এই কক্ষপথে পৃথিবী ক্রমাগত সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে এবং তার মাঝখানে তার মানে সূর্য আছে। আর বলা হয়েছিল যে এই কক্ষপথটা কী ধরনের আকৃতির? এই কক্ষপথটা কিন্তু পুরোপুরি গোল নয়, সূর্য মাঝখানে আছে এবং পৃথিবী তার চারপাশে ঠিক গোল হয়ে ঘুরছে তা না। এই কক্ষপথটা উপবৃত্তাকার, বৃত্ত নয়, উপবৃত্ত। এই উপবৃত্ত কীরকম হয়? এই রকমের হয়, অনেকটা ডিমের মতো। একদম পুরোপুরি এই রকমের ডিমের মতোই হয় না, আরও একটু গোল হয়, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য এইভাবে আমি ছবিটা এঁকেছি এবং এইভাবেই সাধারণত ছবিটা আঁকা হয়ে থাকে। এবারে বলা হচ্ছে সূর্য কোথায় আছে সেটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে যদি আমরা জানতে চাই অপসূর অবস্থান কাকে বলে এবং অনুসূর অবস্থান কাকে বলে। আমরা কিন্তু সাধারণত কিভাবে কল্পনা করি? সূর্যকে আমরা এখানে কল্পনা করি, ঠিক মাঝখানে সূর্য আছে এবং তার চারপাশে পৃথিবীর নির্দিষ্ট একটি পথে ঘুরে যাচ্ছে। তা কিন্তু আসলে হয় না। সূর্য কিন্তু এই পৃথিবীর কক্ষপথটা যে তৈরি হয়েছে ডিমের মতো, তার একটু ডান দিক ঘেঁষে থাকে। অবশ্যই মনে রাখবে, সূর্য থাকে ডান দিক ঘেঁষে। এটাকে বলা হয় ফোকাস। যে কোনো উপবৃত্তের একটি ফোকাস থাকে, একটি কেন্দ্র থাকে এবং কেন্দ্রের দুপাশে নির্দিষ্ট দূরত্বে আরও দুটো অংশ থাকে যাকে বলা হয় উপবৃত্তের ফোকাস। সূর্য থাকে এই পৃথিবীর কক্ষপথটা যে আছে সেই কক্ষপথের ফোকাসে। কোন অংশটাতে? এভাবে আমি যে এঁকেছি এখানে দেখো খানিকটা ডান দিক ঘেঁষে। এবার যখনই সূর্য ডান দিকে চলে যাচ্ছে তাহলে পৃথিবী যে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে, তাহলে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্বটা সেটা নিশ্চয়ই সবসময় একই রকম থাকছে না। প্রথমত তো উপবৃত্তাকার, এখানে যখন পৃথিবী আসবে বা এখানে যখন পৃথিবী আসবে তার তো দূরত্ব সূর্য থেকে কমে যাচ্ছেই, বা যখন এখানে বা এখানে পৃথিবী আসছে তখনও নিশ্চয়ই দূরত্বটা একই রকম থাকছে না। নিশ্চয়ই ছবিটা দেখেই তোমরা বুঝতে পারছো এই যে দূরত্বের পরিবর্তন হচ্ছে,
পৃথিবীর সাথে সূর্যের যে দূরত্বের পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনের ওপর ভিত্তি করে পৃথিবীর অবস্থানটিকে আমরা দুভাগে ভাগ করি, একটি অপসূর অবস্থান এবং একটি অনুসূর অবস্থান। কাকে বলে অপসূর আর কাকে বলে অনুসূর, এবার এটা আমরা জানবো। তোমরা দেখো ছবিতেই লেখা আছে। আগের দিন পড়ানোর সময় আমরা বলেছিলাম যে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে। পৃথিবী কিন্তু ঘোরে এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এভাবে ঘুরছে, ঠিক আছে। এবার ঘুরতে ঘুরতে জানুয়ারি মাসে তো আমাদের বছর শুরু হচ্ছে। এবারে জানুয়ারি মাসে পৃথিবী কোথায় আসছে? জানুয়ারি মাসে পৃথিবী আসছে তার কক্ষপথে এইরকম একটি জায়গাতে। এবারে যদি পৃথিবী এখানে থাকে আর সূর্যের দূরত্ব, ছবি দেখলেই তোমরা বুঝতে পারছো, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কি হচ্ছে? কমে যাচ্ছে। যদি পৃথিবী ঘুরে এই অংশে আসে তাহলে দেখো সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। তো প্রথমেই আমরা কি বললাম? জানুয়ারি মাসের ৩রা জানুয়ারি এই দিনটিতে পৃথিবীর যে অবস্থানটা সূর্যের থেকে সব থেকে কাছে হয়। কত কাছে হয়? এই সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় 14,70,00,000 কিলোমিটার। কত? এই দেখো লিখেছি 14,70,00,000 কিলোমিটার। এবং এই দিনটিকে আমরা কি বলি? এই দিনটিকে আমরা বলি অনুসূর। অনুসূর কেন বলি? অনু কথার অর্থ হলো কাছে এবং সুর কথার অর্থ হলো সূর্য। তাহলে কার কাছে? সূর্যের কাছে। অনুসূর, সূর্যের কাছে। যেই দিনটিতে পৃথিবী সূর্যের থেকে সব থেকে কাছে অবস্থান করছে, কত দূরত্ব হচ্ছে? 14,70,00,000 কিলোমিটার। এবং সেই দিনটি কবে? সেই দিনটি হচ্ছে জানুয়ারি মাসের 3 তারিখে। জানুয়ারি মাসের 3 তারিখে পৃথিবী এবং সূর্যের দূরত্ব হচ্ছে সব থেকে কম। এই দিনটিকে আমরা বলছি পৃথিবীর অনুসূর অবস্থান। এবং তার ঠিক উল্টো দিকে, তার ঠিক বিপরীতটা কি হবে? অনুসূরের বিপরীত হবে অপসূর, মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সেই দিন হবে সব থেকে বেশি। এবং এই দিনটি কবে? এই দিনটি হলো 4 জুলাই। পৃথিবী জানুয়ারি মাসে যখন এখানে থাকছে, আস্তে আস্তে পৃথিবী এভাবে সূর্যকে প্রদক্ষিণ করছে, করতে করতে জুলাই মাসে পৃথিবী চলে আসবে কক্ষপথের এই জায়গাটায়। যখন পৃথিবী তার কক্ষপথের এইখানে অবস্থান করবে তখন সূর্য থেকে তার দূরত্ব কত হবে? সূর্য থেকে দূরত্ব দেখো অনেকটা বেড়ে গেছে, হচ্ছে 15,20,00,000 কিলোমিটার। যখন কাছে ছিল তখন দূরত্ব ছিল 14,70,00,000 কিলোমিটার। যখন দূরে চলে যাচ্ছে, সব থেকে দূরবর্তী যে অংশটায় পৌঁছাচ্ছে, তখন সূর্য আর পৃথিবীর দূরত্ব হচ্ছে 15,20,00,000 কিলোমিটার। এবং এটা কোন দিন হচ্ছে? বছরের নির্দিষ্ট একটি দিনে হচ্ছে। সেই দিনটি হলো 4 জুলাই। পৃথিবী কোনখানে অবস্থান করছে? কক্ষপথের মোটামুটি এইরকম একটি জায়গায় অবস্থান করছে। এবং এই দিনটিকে আমরা কি বলছি? এই দিনটিকে বলছি অপসূর। অপ মানে কি? অপ মানে হলো দূরে। অনু মানে আমরা কি বলেছিলাম? অনু মানে কাছে, অপ মানে দূরে, সুর মানে সূর্য। তাহলে অপসূর মানে সূর্যের থেকে দূরে। তাহলে বুঝতে পারলাম আমরা অপসূর আর অনুসূর কাকে বলে। অনুসূর হলো সূর্যের কাছে অবস্থান, সূর্য ও পৃথিবী যেদিন কাছাকাছি অবস্থান করছে সেই দিনটি হলো 3রা জানুয়ারি। এবং অপসূর হলো পৃথিবীর থেকে সূর্যের দূরে অবস্থান, সেই দিনটি কবে? সেই দিনটি হলো 4 জুলাই। তাহলে খুব সিম্পল, খুব সোজা, শুধু তোমাদের এই টার্ম দুটো মনে রাখতে হবে, অপসূর এবং অনুসূর। কোন দিনটিকে বলা হয় অপসূর, কোন দিনটিকে বলা হয় অনুসূর। এই ছবিটা মনে রাখবে ভালো করে, তাহলেই কিন্তু তোমাদের এই অংশটা খুব ভালোভাবে মনে থেকে যাবে। এবারে আমরা তো খুব তাড়াতাড়ি জেনে গেলাম অপসূর আর অনুসূর কাকে বলে, বেশি সময় কিন্তু লাগলো না। তাহলে আমরা আরেকটা অন্য বিষয় সম্পর্কে জেনে নিতেই পারি। তোমাদের বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় আছে, দেখবে প্রাকৃতিক ঘড়ি এই কথাটি। কি এই প্রাকৃতিক ঘড়ি? এই প্রাকৃতিক ঘড়ি দিয়েই কিন্তু আসলে আমরা সময়ের হিসাব করে থাকি। এই যে আমরা সময়ের হিসাব করি, আমরা একটা ঘড়ি তৈরি করেছি, সেখানে ঘন্টা হয়, মিনিট হয়, সেকেন্ড হয়, এছাড়াও কি হয়? একটা দিন হয়, দিনের একটা হিসাব করি। একটা মাস হয়, মাসের হিসাব করি। কতগুলো মাস নিয়ে একটা বছর তৈরি করি। এই হিসেবটা আমরা কি করে করি? এই হিসেবটা খুব সহজেই আমরা কিন্তু করি সূর্য পৃথিবীর অবস্থান, এই পরিক্রমণ আবর্তন গতির ওপর ভিত্তি করে। এই সময়ের হিসেবটা আমরা কিভাবে করেছিলাম? প্রথমে কি আমরা সময়ের হিসেবটা করেছিলাম যে 365 দিনে আমরা 1 বছর বলছি এবং পৃথিবী এই 365 দিনেই সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসবে। তা কি হয়েছিল?
তা কিন্তু হয়নি। আমরা নিজেদের স্বাভাবিক বুদ্ধি দিয়েই এটা বুঝতে পারি। প্রথমে কী ছিল? প্রথমে কিন্তু প্রকৃতি সৃষ্টি হয়েছিল। পৃথিবী সৃষ্টি হওয়ার, সূর্য সৃষ্টি হওয়ার বহু যুগ পরে মানুষের উৎপত্তি হয়েছিল। এবং মানুষ যখন বহু যুগ ধরে আস্তে আস্তে দেখলো যে একটা নির্দিষ্ট সময়ে সকালে সূর্য ওঠে, সন্ধেবেলায় সূর্য আবার ডুবে যায়, আবার নির্দিষ্ট সময় অন্তর সূর্য আবার উঠছে, আবার সন্ধেবেলায় সূর্য ডুবে যাচ্ছে, এই ঘটনাটা তারা দেখেছিল, প্রত্যক্ষ করেছিল। এবং তারপরে তারা লক্ষ্য করেছিল যে পৃথিবীর আকাশে একটা বড় গোল থালার মতো উজ্জ্বল জিনিস আমরা দেখতে পাচ্ছি রাতের বেলায়। এবং এটাও দিক পরিবর্তন করছে আস্তে আস্তে। একটা সময় ধরে দেখা যাচ্ছে যে আকাশের একটা দিক থেকে এটা উঠছে, অন্যদিকে চলে যাচ্ছে, পরের দিন আরও একটু পরের অংশ থেকে উঠছে আকাশের, তারপরের দিন তারও একটু পরের জায়গা থেকে উঠছে আকাশের এবং অন্য জায়গা থেকে অস্ত যাচ্ছে। এবং দেখা যাচ্ছে একটা সময় সেটা আর থাকছেই না। সেটা কি? সেটা চাঁদ। এবং এই চাঁদের ওঠা এবং অস্ত যাওয়া এবং কখনো থাকা পূর্ণিমা, কখনো না থাকা, কখনো অর্ধেক দেখা যাওয়া, কখনো পুরোটা দেখা যাওয়া, এই সমস্ত কিছু মানুষ আগে প্রত্যক্ষ করেছে। এবং এইগুলো জিনিস প্রত্যক্ষ করে, এই প্রাকৃতিক ঘটনাগুলো দেখে দেখেই কিন্তু তারা একটি হিসেব করেছে, তারা একটি অঙ্ক করেছে। কি অঙ্ক? 3টে অঙ্ক তারা করেছে। প্রথমে করেছে এই দিন রাত্রির হিসেব। দিন রাত্রিটা কীভাবে হয়? আমরা জানি এই যে সূর্যের সামনে রেখে, সূর্যকে সামনে রেখে পৃথিবী কিন্তু তার অক্ষের ওপর ঘুরছে। এবং এই অক্ষের ওপর ঘুরতে, এক পাক ঘুরতে পৃথিবী কত সময় নিচ্ছে? 24 ঘন্টা সময় নিচ্ছে। এই 24 ঘন্টায় কখনো পৃথিবী সূর্যের সামনে আসছে, যখন পৃথিবীর সূর্যের সামনের যে অংশটা আসছে সেই অংশটাতে দিন হচ্ছে, পৃথিবীর উল্টো দিকের যে অংশটা সেটাতে রাত হচ্ছে। ঘুরে যখন আবার ওই রাতের অংশটা সূর্যের সামনে চলে আসছে তখন সেখানে দিন হচ্ছে এবং তার উল্টো দিকটা যেটা আগে দিন ছিল সেটা রাত হয়ে যাচ্ছে। এবং এই যে জিনিসটা, ঘটনাটা ঘটছে, দিন রাত ক্রমাগত ঘটে চলেছে, এই সময়ের ব্যবধানটা কত? সময়টা হলো 24 ঘন্টা। এই 24 ঘন্টাকে মানুষ কি নাম দিল? মানুষ নাম দিল একদিন। তাহলে প্রথম সময়ের হিসাবে মানুষ কোন উপায়টা বেছে নিল? এই সূর্যের আবর্তনটাকে, দিন রাত হওয়াটাকে। এই 24 ঘন্টায় যে পৃথিবী নিজের চারদিকে একবার আবর্তন করছে, এটাকেই আমরা বলছি একদিন। এবার দ্বিতীয় যেই জিনিসটা মানুষ দেখলো সেটা হলো এই পৃথিবীর চারপাশে চাঁদ। চাঁদ একটি উপগ্রহ, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। সেটা কিন্তু পৃথিবীকে ক্রমাগত প্রদক্ষিণ করে চলেছে। যেমন পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, একই রকমভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করছে চাঁদ। পৃথিবীকে এই প্রদক্ষিণ করা চাঁদের, এটার সময় কত লাগে জানো তো? 27.5 দিন। মানে ধরে নিতে পারো একটু বেশি একটু কম 30 দিন। এই 30 দিনের হিসেব আমরা কিসে করি? আমরা মাসে করি। আমরা 30 দিনে এক মাস ধরি। প্রথমে তাহলে 24 ঘন্টায় আমরা একদিন ধরলাম, সেটা কিসের জন্য হচ্ছে? পৃথিবীর আবর্তন গতির জন্য হচ্ছে। তারপরে এক মাস আমরা হিসেব করলাম পৃথিবীর চারপাশে চাঁদের ঘোরার যে সময়টা, সেই ঘোরার সময়টাকে হিসেব করে আমরা এক মাস করলাম। এবং এই এক মাস কত দিনে হচ্ছে? 30 দিনে, যতদিনে এক পাক ঘুরে আসছে চাঁদ পৃথিবীকে। এই রকমই 30 দিনে এক মাস ধরে আমরা 12 মাসে এক বছর ধরি। 12 মাস হতে কত সময় নিচ্ছে? 365 দিন সময় নিচ্ছে। এবং এই 365 দিনটা আমরা কিসের থেকে পেলাম? এই যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নিচ্ছে 365 দিন। এই 365 দিনটাকেই আমরা নাম দিলাম এক বছর। তাহলে তোমরা বুঝতে পারলে যে সময়ের হিসেব আস্তে আস্তে মানুষ কিভাবে শিখেছিল। এবং এই যে একদিন, এই একদিনটাকেও আমরা আরও বোঝার সুবিধের জন্য আরও ছোট ছোট ভাগে ভাগ করে নিলাম, যেই ভাগগুলো আমরা আমাদের বাড়ির ঘড়িতে দেখতে পারি। একদিনকে আমরা কয়েকটা ঘন্টায় ভাগ করলাম, ঘন্টাকে কয়েকটা মিনিটে ভাগ করলাম এবং মিনিটকে কয়েকটা সেকেন্ডে ভাগ করলাম। তাতে করে কি হলো? তাতে করে আমাদের সময়টা বুঝতে, আমরা কতটা সময় কাজ করছি, কতটা সময় ঘুমাচ্ছি, কত সময় ধরে খাচ্ছি, কত সময় ধরে পড়াশুনো করছি, এটা বুঝতে আমাদের সুবিধে হলো। এইভাবেই মানুষ কিন্তু প্রাকৃতিক নানা কার্যকলাপ দেখেই আস্তে আস্তে এই প্রকৃতির ঘড়িটা তৈরি করলো। যেই ঘড়িটা প্রকৃতিই আমাদের দিয়েছে, আমরা সেটাকে নির্ণয় করেছি, আমরা সেটাকে বুঝেছি, বুঝে সেটার একটা হিসেব তৈরি করেছি এবং তার একটা ঘড়ি তৈরি করেছি। তাহলে প্রাকৃতিক ঘড়ি অংশটা আমরা তোমাদের বইয়ে যে আছে সেটা বুঝে গেলাম।
আজকে কিন্তু আমাদের পড়া আমরা এখানেই শেষ করব। তোমাদের বইতে এর পরের অংশটাই কিন্তু আছে ঋতু পরিবর্তন সম্পর্কে। এর পরের দিনের ক্লাসে কিন্তু ঋতু পরিবর্তন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই তোমরা সেই ক্লাসটিও দেখো। এই প্রত্যেকটি ক্লাস যদি তোমরা ঠিকমতো ফলো করো তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমাদের কাছে একদম জলের মতো সোজা হয়ে যাবে, এবং একবার যখন তোমরা এই জিনিসগুলো পুরো বুঝে যাবে, এখান থেকে যেই ধরনেরই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু খুব সহজেই তার উত্তর করতে পারবে। তাই এই ক্লাসগুলো দেখা তোমাদের জন্য খুবই জরুরি। এছাড়াও আমি তো এই ক্লাসগুলো যখন হয়ে যাবে তারপরে তো আমি প্রশ্ন উত্তরের ভিডিও অনেক দেব, সেখান থেকে তোমরা এই অধ্যায় থেকে আসতে পারে সেই ধরনের প্রচুর প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে। সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে মন দিয়ে দেখো। আজকে আমি এখানেই শেষ করব, তবে শেষ করার আগে তোমাদেরকে আমি যেরকম প্রত্যেকটি ভিডিওর শেষে বলে থাকি আজকেও বলবো, যদি তোমাদের আমার এই ক্লাসগুলো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। এর পরের দিন তোমাদের সাথে আবারও দেখা হবে ঋতু পরিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনামূলক ক্লাস নিয়ে।